তেসরা নভেম্বর আরেকটি কলঙ্কময় দিন বাংলাদেশের ইতিহাসে। ঢাকার কেন্দ্রীয় কারাগার, সেই কারাগারেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমাদের 4 জাতীয় নেতাকে, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে। এই কলঙ্কময় দিনটি সৃষ্টি হয়েছিল 15ই আগস্টের পথ বেয়ে। 1975 সালে জাতির পিতাকে নির্মমভাবে সব পরিবারে হত্যা করা হলো। শুধু জাতির পিতাকেই না, গোটা পরিবার এবং একই সাথে 3টি বাড়িতে আক্রমণ করে একে একে পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল। আর তারপরেই জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল। এই হত্যার পথ বেয়ে কারা ক্ষমতা এসেছিল? আমরা ইতিহাস যদি একটু দেখি, যে 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা করার পর অবৈধভাবে প্রথমে ক্ষমতা দখল করলো খুনি মোস্তাক, এবং এর পরবর্তীতে মোস্তাককে সরিয়ে আসলো জিয়াউর রহমান। বাংলাদেশের সংবিধান, যে সংবিধান স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে জাতির পিতা আমাদের উপহার দিয়েছিলেন, যে সংবিধান অনুসরণ করে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছিল, সেই সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু হয় হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি। যে আদর্শ নিয়ে, যে চিন্তা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সেই আদর্শ থেকে বাংলাদেশকে সম্পূর্ণ বিচ্যুত করা হয়। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল, ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতাকে নস্যাৎ করাটাই ছিল যেন এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য। জাতির পিতাকে হত্যার পর 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করার উদ্দেশ্য একটাই ছিল, যে কোনো মতেই যেন স্বাধীনতার সপক্ষ শক্তি আবার বাংলাদেশে উঠে দাঁড়াতে না পারে, সেই লক্ষ্য নিয়ে এটা করা হয়েছিল। আমি আজকের দিনে জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানাই, লাখো মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের বাংলাদেশ জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ 23 বছরের সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেই আমরা পেয়েছি। হঠাৎ করে এই স্বাধীনতা আসেনি। এই ভূখণ্ডের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করা এবং বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা, ক্ষুধার্ত বুভুক্ষ মানুষকে একটু উন্নত জীবন দান করা, এটাই ছিল স্বাধীনতার মূল লক্ষ্য। কাজে জাতির পিতা সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই যে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে যে স্বাধীনতা এনেছিলেন, যে হানাদার পাকিস্তানি বাহিনী আমার নিরস্ত্র বাঙালিদের দিনের পর দিন শোষণ করেছে পাকিস্তানি সামরিক জান্তারা, এবং এরপর নিরস্ত্র বাঙালির উপর যে তারা গণহত্যা শুরু করে, গণধর্ষণ শুরু করে, লুটপাট করে, অগ্নিসংযোগ করে, নিশ্চিহ্ন করতে চেয়েছিল একটি জাতিকে, এই বাংলার মানুষই তা রুখে দাঁড়িয়েছিল। যে মুহূর্তে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দিলেন, সে মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় 10ই এপ্রিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাষ্ট্রপতি,
সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এই সরকার গঠন করে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাদের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং আমরা বিজয় অর্জন করি ঠিক যেভাবে বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছেন সেইভাবেই এবং যেভাবে সকল ব্যবস্থা করেছেন সেইভাবেই কিন্তু সেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং আমাদের এই বিজয় সূচিত হয় পরাজিত হয় পাকিস্তানি হানাদার বাহিনীর 15ই আগস্টের ঘটনা ছিল ওই মহান মুক্তিযুদ্ধে যে বিজয় সেই বিজয়ের প্রতিশোধ গ্রহণ করা আর বঙ্গবন্ধুকে হত্যার পর এই দেশ যেন আর কখনো সেই মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে না পারে আর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই আওয়ামী লীগে বাংলাদেশের মানুষকে যে সুসংগঠিত করে মহান মুক্তিযুদ্ধে পরিচালিত করে যে বিজয় এনে দেয় সেই আওয়ামী লীগ যেন আর কোনোদিন ক্ষমতায়ও আসতে না পারে আর যে আদর্শ চেতনা নিয়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই আদর্শ চেতনা যেন আর কখনো বাস্তবায়িত হতে না পারে সেই লক্ষ্য নিয়ে কিন্তু ৩রা নভেম্বরের এই হত্যাকাণ্ড জাতীয় চার নেতাকে হত্যার পর আমরা কি দেখেছি দেশের অবস্থা যে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে যে অবৈধভাবে ক্ষমতা দখলে পাওয়া শুরু এবং এরপর ক্ষমতা এসেছে কারা ঠিক মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যারা পাকিস্তানের দালালি করেছে যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে এমনকি জাতিসংঘে যে পর্যন্ত পাকিস্তানিদের পক্ষে দালালি করেছে এবং যারা আলবদর রাজাকার বাহিনী গঠন করে এই পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলাদেশের গ্রামে গ্রামে আনাচে গানাচে নিয়ে গেছে পথ নিয়ে বাংলাদেশের মা বোনদেরকে যারা তুলে দিয়েছে ওই হানাদার পাকিস্তানিদের হাতে যারা গণহত্যায় সহযোগিতা করেছে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এক হয়ে স্বাধীনতার পর যারা এই ধরনের দালালি করেছিল এবং আলবদর রাজাকার বাহিনী গঠন করে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এক হয়ে দেশে গণহত্যা এবং গণধর্ষণ করেছিল অগ্নিসংযোগ করেছিল লুটপাট করেছিল এবং যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন এবং বিচার চলছিল অনেকে গ্রেপ্তার ছিল পাকিস্তানি পাসপোর্ট নিয়ে অনেকে চলে গিয়েছিল পাকিস্তানে তাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল কিন্তু ৭৫-এর 15 আগস্টের পর যখন সংবিধান লঙ্ঘন করে এবং সেনা আইন লঙ্ঘন করে এদেশে ক্ষমতা দখলের পালা অবৈধভাবে শুরু হয় হত্যা কুষড়যন্ত্রের রাজনীতি শুরু হয় কারণ খুনি মোস্তাক বেঈমানি করেছিল সে ছিল আর একজন মীর জাফর এবং খুনি মোস্তাক ক্ষমতা দখল করে সেনা প্রধান করলো জিয়াউর রহমানকে তার মানে এটাই স্পষ্ট যে 15ই আগস্টের ওই হত্যাকাণ্ডের সাথে মোস্তাকের সাথে জিয়াও যে জড়িত ছিল তাতে কোনো সন্দেহ নাই আর সে কথাটা ওই আত্মস্বীকৃত খুনি যে খুনিদের আমরা বিচার করেছি যার অনেকের ফাঁসি হয়েছে তারা নিজের মুখে সে কথা স্বীকার করেছিল এবং বিবিসিতে তারা যে ইন্টারভিউ দিয়েছিল সেখানেও তারা বলেছিল যে জিয়ার সাথে তাদের যোগাযোগ ছিল এবং জিয়া তাদেরকে ইশারা দিয়েছিল এবং সহযোগিতা করেছিল এটা স্পষ্ট অতএব মোস্তাক তাকে বানালো সেনাপতি আর সেই সেনাপ্রধান হিসেবে একদিকে সেনাপ্রধান আর একদিকে রাষ্ট্রপ্রধান হঠাৎ একদিন টেলিভিশন তখন আর কোনো টেলিভিশন ছিল না একটাই টেলিভিশন সে হলো বিটিভি সে বিটিভির পর্দায় এদেশের মানুষ দেখলো যে একজন সেনা কর্মকর্তা যিনি সেনাপ্রধান সেটাও বানিয়েছিল খুনি মোস্তাক
যে মোস্তাক অবৈধভাবে ক্ষমতা দখল করে, সংবিধান লঙ্ঘন করে। কারণ রাষ্ট্রপতি না থাকলে উপরাষ্ট্রপতি হবে রাষ্ট্রপতি, সেখানে মোস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। এক অবৈধ সরকার, আবার সেই সাথে আসলো আর এক অবৈধ সরকার, এবং সেও টেলিভিশনে যে বলল আজকের থেকে আমি রাষ্ট্রপতি হলাম। এই যে ঘোষণার মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলে পালা শুরু। আর এর ফলাফলটা কি ছিল? এই বাংলাদেশে 19 বার কু হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সেই সকল সামরিক অফিসার থেকে শুরু করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধা, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই অবৈধভাবে যে ক্ষমতা দখলের পালা, তার ফলে এই যে বারবার কু, তাতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের সশস্ত্র বাহিনী। সেনাবাহিনীর হাজার হাজার অফিসার সৈনিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এমনকি তাদের কি অপরাধ তারা তাও যায় না, তাদেরকে নিয়ে হত্যা করেছে। বিমান বাহিনীর প্রায় 565 জন অফিসার, তাদেরকে হত্যা করা হয়েছিল। এভাবে এই হত্যাযজ্ঞ বারবার চলেছে বাংলাদেশে। হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় এসে ওই স্বাধীনতা বিরোধীদের প্রধানমন্ত্রী বানানো, মন্ত্রী বানানো, তাদের হাতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দেওয়া, জিয়াউর রহমানই এটা শুরু করেছিল। শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানানো, সেই আব্দুল আলিম যার বিচার হয়েছে যুদ্ধ অপরাধী হিসেবে, তাকে মন্ত্রী বানানো, মৌলানা মান্নানকে উপদেষ্টা বানানো সহ এইভাবে একের পর এক সমস্ত স্বাধীনতা বিরোধীদেরকে তারা প্রতিষ্ঠিত করেছিল জিয়া। শুধু তাই না, আমাদের পবিত্র সংবিধানে 12 অনুচ্ছেদে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ ছিল, নিষিদ্ধ ছিল। এই জামাতে ইসলামীকে রাজনৈতিক দল গঠন করার সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান। মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধানের 12 অনুচ্ছেদ এবং 38 অনুচ্ছেদ, যেখানে স্বাধীনতা বিরোধীদের ভোটের অধিকার পর্যন্ত ছিল না, সেই আংশিক 38 অনুচ্ছেদ সংশোধন করে এই স্বাধীনতা বিরোধীদের ভোটের অধিকার দেয় এবং রাজনৈতিক দল করার সুযোগ করে দেয় ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান। এদেরকে প্রতিষ্ঠিত তারা করেছিল। যে চেতনা নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল, সম্পূর্ণ ভিন্ন পথে, উল্টো পথে বাংলাদেশকে পরিচালিত করেছিল তারা। লাখো শহীদের রক্তের সাথে তারা বেঈমানি করেছিল। একুশ বছর এই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ তারা বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী বন্দী, অত্যাচারিত, নির্যাতিত, গৃহহারা। সমগ্র বাংলাদেশ ওই মূলত এটাই যেন একটা কারাগার। আমি দেখি অনেক সময় অনেকে খুব বক্তৃতা দিয়ে বলেন যে জিয়াউর রহমান এসে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। কি গণতন্ত্র দিয়েছিল? যতদিন জিয়া ক্ষমতা এসেছে, ক্ষমতা আসার পর থেকে প্রতি রাতে বাংলাদেশে কারফিউ ছিল। প্রতি রাতে কারফিউ। রাত 10টা 11টার পরে কেউ বেরোতে পারতো না, কোনো মানুষ বেরোতে পারতো না। সকাল 6টা পর্যন্ত কারফিউ ছিল। তাহলে কি জিয়াউর রহমান কারফিউ গণতন্ত্র দিয়েছিল? জনগণতন্ত্র না, কারফিউ গণতন্ত্র। তাহলে এটা আবার দাবি করে কিভাবে তারা যে তারা গণতন্ত্র দিয়েছে? এটা কোন ধরনের গণতন্ত্র? একাধারে সেনাপ্রধান আবার একই সাথে রাষ্ট্রপ্রধান। সেনাবাহিনীর যে আইন এবং রুলস রেগুলেশন, সেটাও তো সে লঙ্ঘন করেছিল। আর অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতায় বসে দল গঠন করে
নির্বাচনকে কলুষিত এদেশে করতে শুরু করেছে কে? সেটাও করেছিল ওই জিয়াউর রহমান। কারণ ক্ষমতা দখল করে প্রথমে হ্যাঁ না ভোট, নার বাক্স আর কেউ খুঁজে পায়নি। সব ভোট যে হ্যাঁ বাক্সে পড়ে, শতভাগের উপরে ভোট পড়েছিল। এরপরে রাষ্ট্রপতি নির্বাচন, একজন সেনা কর্মকর্তা হিসেবে সে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আর্মি রুল এবং অ্যাক্টে সেটা ছিল না। সেখানে সে ওই রাষ্ট্রপতি নির্বাচন করে। আর এরপরে ওই দল গঠন, কিভাবে সে দল গঠন করে? ওই ক্যান্টনমেন্টে বসে থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে ওই দল গঠন করেছিল। সেটাও 4 দফায় যে প্রথম করতে পারেনি, কত 19 দফা কর্মসূচি, তারপর হলো জাগো দল, তারপর কি কি করতে করতে তারপরে আসলো বিএনপি। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে গঠিত রাজনৈতিক দল, সেটাও তো অবৈধই হয়। আর ক্ষমতায় বসে থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলে যে দলটা গঠন করে, সে দল আর যাই হোক জনগণের দল হয় না এবং জনগণের কল্যাণ তারা করতে পারে না। স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন জাতির পিতা। মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে যখন বাংলাদেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে তখনও বঙ্গবন্ধুর আমলেই তার শেষ অর্থ বছরেই বাংলাদেশের প্রবৃদ্ধি 7 ভাগে উন্নীত হয়েছিল। ঠিক সেই সময় কিন্তু বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হলো। আর এরপরই উন্নয়নের সকল চাকা বন্ধ। বাংলাদেশের মানুষ যে দরিদ্র, সেই দরিদ্রই থেকে গেল। যে ক্ষুধার্ত মানুষ ক্ষুধার্তই থেকে গেল। গৃহহারা মানুষ গৃহহারাই থেকে গেল। তাদের রোগের চিকিৎসা বা এক ফোঁটা ওষুধও পেত না। মায়ের কোলে ধুকে ধুকে শিশুর মৃত্যু হতে শুরু করলো, কিন্তু কেউ তাদের দিকে ফিরে তাকায়নি। শুধু ওই অবৈধ ক্ষমতাটাকে কিভাবে কুক্ষিগত করবে এবং ওই ক্ষমতার উচ্ছিষ্ট বিলে কিভাবে দল ভারী করবে, এবং ব্যাংকের দিকে লোন নিলে লোনের টাকা শোধ দেওয়া লাগবে না, লুটপাট করে খেতে পারবে। আর বিরুদ্ধে কেউ কথা বললে সে গুম হয়ে যাবে, খুন হয়ে যাবে, লাশও পরিবার পাবে না। মেধাবী ছাত্ররা এসএসসি পরীক্ষায় পুরস্কৃত, পুরস্কার এক হাতে পুরস্কার, অপর হাতে অস্ত্র অর্থ তুলে দিয়ে তাদের চরিত্র হনন করে তাদের সন্ত্রাসের পথে এগিয়ে দেওয়া। এইভাবে মেধাবী ছাত্রদের চরিত্র হনন কে শুরু করেছিল? ওই জিয়াউর রহমান। রাজনৈতিক নেতাদেরকে চাপ দিয়ে, ভয়ভীতি দিয়ে, মামলা দিয়ে দলে ভিড়ানো। আর কিছু দালাল তো সবসময় থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই রাজনীতিতে আমার দেখা মতে যারা একসময় আওয়ামী লীগের নেতা ছিল বা কর্মী ছিল, ভালো কেউ করবে, 58-তে আইয়ুব খান মার্শাল ল দেওয়ার পরে যারা দল ছেড়ে চলে যায়, ওই আইয়ুবের কাছে বিক্রি হয়ে যায়। আবার স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল এবং 75-এ জাতিপিতাকে হত্যার পরে যারা দল ছেড়ে চলে গেছিল, তারাই তো জিয়াউর রহমানের দলে যে ভিড়েছিল। মাঝে মাঝে তাদের অনেক ছেলে মেয়ে, হ্যাঁ তারা লেখাপড়া শিখেছে, কেউ দেশে বিদেশে লেখাপড়া শিখে এসেছে, অনেক বড় বড় কথা বলে, শুনলে সত্যি কথা বলতে কি আমার বেশ মাঝে মাঝে হাসি পায় যে বেঈমানের ঘরের সন্তানরা এই বেঈমানিই শিখবে, এর ভালো আর কি শিখবে, যারা দলের সাথে বেঈমানি করে যাচ্ছে। এই দেশে এই যে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করা, মানুষ খুন করা, জিয়াউর রহমান যা শুরু করে গিয়েছিল সেটাই অব্যাহত। 21 বছর ধরে এই ধারাই চলেছিল। আজকে আপনারাই বিচার করে দেখেন,
একটা দেশের প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করে, তাই কালো টাকা তার কোত্থেকে আসলো? অবৈধভাবে উপার্জিতই অর্থ। তো খালেদা জিয়া কালো টাকা সাদা করেছে, তার ছেলে কালো টাকা সাদা করেছে। মানি লন্ডারিং কেসে বাংলাদেশ না, আমেরিকা এবং সিঙ্গাপুর কোর্টে তাদের বিচার হয়েছে। FBI সেখানে সাক্ষীও দিয়ে গেছে। আর খালেদা জিয়া তো এতিমের টাকা চুরি করে খেয়ে এখন কোর্টে হাজিরা দিতেও ভয় পায়, কারণ জানে যে হাজিরা দিলে ঠিকই তার যে সাজা হবে সেটা সে ভালো করে জানি, সে ভয় পায়, সেই জন্যই সে ভয় পায়। নইলে তো কোর্টে যা যদি সততা থাকতো, যদি বুকে সত্যি সাহস থাকতো যে না অন্যায় করেনি, তাহলে তো এই মামলা মোকাবেলা করতে ভয় পাবার কথা না। ওই তত্ত্বাবধায়ক সরকার আমলে আমার বিরুদ্ধে যখন মামলা দিয়েছিল, আমি তো আমেরিকায় ছিলাম, যখন এই মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি বলছি আমি যাব, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি, কাজে যে অবস্থা মোকাবেলা করতে আমি রাজি। কিন্তু সে কোনো ভয় পাচ্ছে, সেটা আপনারা বুঝতে পারেন না। যে ওই এতিমের সম্পদ চুরি করে খেয়ে এখন পালাই পালাই ভাব, এখন পালাই পালাই ভাব। বিএনপির আমলে 5 বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের উন্নয়ন হয়নি কেন? নির্বাচনের নামে যে প্রহসন, জিয়াউর রহমান আমলে যে নির্বাচন হয়েছিল, আমরা তো তখন রিফিউজি হিসেবে বিদেশে, আমরা তো দেশেও আসতে দেয়নি। কারণ জিয়াউর রহমানের কথাই ছিল যে আমাদেরকে দেশে আনলে আওয়ামী লীগ আবার আমাদের নিয়ে দাঁড়াবে, জনগণের মধ্যে জাগরণ সৃষ্টি হবে, কাজে আমরা যেন কিছুতেই দেশে ফিরতে না পারি। 6টা বছর আমাদেরকে এক্সাইলে থাকতে হয়েছিল। আওয়ামী লীগ যখন আমাকে সভানেত্রী নির্বাচিত করে, তখন অনেক ভয় ভীতি সন্ত্রাস, অনেক রকম লোভ লালসা, অনেক কিছু দেখাতে চেষ্টা করেছে। কিন্তু আমি যখন ফিরে আসি, জনগণের সমর্থন নিয়ে এবং অগণিত আওয়ামী লীগ নেতা কর্মী তারা পাশে ছিল, সে কারণে আমি ফিরে আসতে পেরেছিলাম, আমাকে বাধা দিয়ে রাখতে পারে নাই। কিন্তু আমি আসার পর ওই 35 নম্বরের বাড়ি, সেই বাড়িতে তো আমাকে যেতে দেয়নি, সেই বাড়ির দরজা তো আমাকে খুলে দেয়নি জিয়াউর রহমান। আমি যে আমার বাবা মার জন্য একটু দোয়া করব, সে দোয়াটুকুও করতে দেয়নি। তাদের রাজনীতিটাই ছিল মানবতা বিরোধী, তাদের রাজনীতি ছিল দুর্নীতি করা, সন্ত্রাস করা, মানুষ খুন করা, হত্যা করা, এবং ভোটের নামে জনগণের ভোটের অধিকার লুটপাট করা। জিয়াউর রহমানের আমলে যে নির্বাচন দিল, সাধারণ নির্বাচন, সে নির্বাচনের রেজাল্ট তো আগেই প্রকাশ করা ছিল। কারণ আমার মনে আছে দিল্লিতে বসে তখন বিচিত্রা পত্রিকা বেরোতো, এটা সরকারি, তখন বিচিত্রাটা ছিল সম্পূর্ণ সরকারি পত্রিকা। সেই সরকারি পত্রিকা একটা আর্টিকেল বেরোলো, আওয়ামী লীগ 40টা সিট পাবে। কিভাবে জানতো আওয়ামী লীগ 40টা সিট পাবে? আর যে দল কোনো নাম নাই ঠিকানা নাই, ক্ষমতা দখল করে একটা দল গঠন করছে, সেই দল সব সিট জিতে যাবে। ওই রেজাল্টটা দেখে তখন আমি বলছিলাম যে এটাই হবে রেজাল্ট। সেটা আগেই তারা মানে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই ধরনের প্রচার তারা চালাচ্ছে যে এই কটার বেশি সিট দেবে না আওয়ামী লীগকে, এটাই হচ্ছে প্ল্যান। আর সেইভাবেই ওই ভোট কেন্দ্র দখল, সিল মারা, চুরি করা, এই সব কিছু সৃষ্টি তো জিয়া করে গেছে, যারা পরবর্তীতে অনুসরণ করেছে খালেদা জিয়াও। আপনাদের যদি মনে থেকে থাকে 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা একবার স্মরণ করে দেখেন। ভোটারবিহীন সেই নির্বাচন, এবং যে নির্বাচন কমিশন গঠন করেছিল তারা, সেই পরপর কয়েকবার যে নির্বাচন কমিশন গঠন করলো, কাকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছিল। আজকে আবার বিএনপি নেতারা নির্বাচনের স্বচ্ছতার কথা বলে, তাদেরকে আমি শুধু বলবো একটু তারা তাদের অতীত ইতিহাসটা যেন দেখে, যে তাদের নেতা জিয়াউর রহমান কি করে গেছে, খালেদা জিয়া কি করে গেছে, এবং তাদেরই দোসর ছিল জেনারেল এরশাদ। ভাবি সাহেবরা খুব আদর আহ্লাদ করেছিল, ভাবি সাহেব আবার দেওয়ারের প্রতি এমন বেশি সুনজর দেখায় নাই বলে জেলে পড়ে দিয়েছিল।
কারণ এক বনে দুই বা কি করে থাকে, সেই জন্যই। কাজে এই যে দেশে মানে একটা অগণতান্ত্রিক ধারা নিয়ে আসা, অবৈধভাবে ক্ষমতা দখলের পালা, এটা তো শুরু করেছিল জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে। কাজে তাদের নেতারা যখন গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, হত্যা গুম খুনের বিরুদ্ধে কথা বলে, তখন শুধু মনে হয় যে তারা আয়নায় চেহারাটা দেখে না। আয়নায় চেহারাটা দেখা মানে খালি মেকআপ করার জন্য দেখা না, নিজেদের আসল চেহারা রূপটা, যে তারা কি করে এসেছে সেটা তারা দেখে না। যে এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, ভাতের অধিকার কেড়ে নেওয়া, মানুষকে হত্যা করা, এবং খুব বেশি দিন আগের কথাও না, 2001 সালের কথা একবার চিন্তা করে দেখেন। যা বাংলাদেশের সম্পদ আর এক দেশের কাছে বেচে দেবে, এই মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল খালেদা জিয়া। আর ক্ষমতায় আসার পর একের পর এক লুটপাট, আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী গৃহহারা, বসত বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে সেই বাড়িও দখল করে নিয়েছিল তারা। ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান থেকে শুরু করে কি ভারে নির্যাতন করেছে। সেনাবাহিনীর অফিসার একই সাথে শত শত অফিসারের চাকরি খেয়েছে। কে কোন দল করে, কার বাবা কি করে সেটা না, আওয়ামী লীগের সরকারের সময় একটু প্রমোশন পেল কেন, এটাই যেন বড় অপরাধ হয়ে গেল। একই দিনে 13 জন সেক্রেটারি চাকরি খেলো, শত শত অফিসাররা ওএসডি বছরের পর বছর রিটায়ার না করা পর্যন্ত। আর যাদের চাকরি থেকে বের করতে পেরেছে তাদের তো বের করে দিয়েছে। আর আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীর উপর অত্যাচার, মেয়েদেরকে ধরে ধরে গ্যাং রেপ করা। ওই 6 বছরের শিশু রাজুফা, এই শিশু রাজুফার কি অপরাধ ছিল? রাজশাহীর শিশু রাজুফা, তার অপরাধ একটাই ছিল যে তার বাবা মা নৌকা মার্কায় ভোট দিয়েছিল। আর এই নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলে ওই শিশু রাজুফাকে ব্লেড দিয়ে তার সেই যৌনাঙ্গ কেটে গ্যাং রেপ করেছিল বিএনপির সন্ত্রাসীরা। এই কথাটা আমি জানি না মানুষ ভুলে যায় কিভাবে, যাকে আমরা ঢাকায় এনে চিকিৎসা করিয়েছিলাম। ফাইমা, মহিমা আত্মহত্যা করেছিল, রুমা আত্মহত্যা করেছিল, এরকম হাজার হাজার। বেদানা, গফরগা, ফাতিমা মকসদপুর থেকে ধরে নিয়ে মাগুরায় নিয়ে তাকে রেপ করেছিল। সারা জীবনের জন্য সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সিআরপিতে নিয়ে পর্যন্ত তার চিকিৎসা করে তাকে রক্ষা করতে পারিনি। এরকম হাজার, যেমন অনেকে তো সামাজিক লজ্জার ভয়ে অনেকে মুখ ফুটে বলেনি। এমন কোনো এলাকা নাই যেখানে ওই 6 বছরের শিশু থেকে শুরু করে একবারে বয়োবৃদ্ধ পর্যন্ত, ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গ্যাং রেপ করেছিল একইভাবে বিএনপি জামাতের সন্ত্রাসী তারা এইভাবে এদেশে 2001 সালের পর থেকে নির্যাতন করেছে, মেয়েদের উপর অত্যাচার করেছে, গ্যাং রেপ করেছে। আমাদের নেতা কর্মীরা, এই মেয়েরা রাস্তায় মিছিল, কিভাবে তাদের কাপড় জামা ছিঁড়ে ফেলেছে, তাদেরকে মেরেছে, মারতে মারতে সেখানে হয়তো তাদের অনেকে মানে সহ্য করতে পারেনি, তাদের প্রাকৃতিক কাজ হয়ে গেছে সেখানে, এইভাবে তাদেরকে রাস্তার উপরে ফেলে অত্যাচার করেছে, মেরেছে। পুলিশের সাথে একসাথে হাত মিলিয়ে আমাদের মেয়েদের উপর অত্যাচার করেছে, আমাদের নেতাদের কর্মীদের উপর অত্যাচার করেছে। এখানে যারা বসে আছে অনেকেই ধরে নিয়ে যে দিনের পর দিন তাদেরকে টর্চার করেছে। কোথায় আছে, কি অবস্থায় আছে, কখন গ্রেপ্তার করেছে কেউ পরিবারও জানতে পারেনি। অত্যাচার করতে করতে যখন প্রায় মৃতপ্রায়, সেই সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেলে দিয়ে এসেছে, অনেকে মৃত্যুবরণ করেছে। যে অত্যাচার তারা যখনই ক্ষমতা এসেছে করেছে, তার ভাষা বর্ণনা করতে গেলে দিনের পর দিন লেগে যাবে। 2013 সালের ইলেকশন এবং 14 সালের ইলেকশন ঠেকানোর নামে 2013 সাল থেকে আন্দোলনের নামে মানুষের উপরে আবার অত্যাচার এবং যেভাবে মানুষ খুন শুরু করলো, গাড়ি পোড়ানো,
প্রায় 2900-এর উপর গাড়ি তারা পুড়িয়েছে, একেবারে গাড়ির ভিতরে ড্রাইভার হেল্পার সহ আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। শত শত মানুষ তাদেরকে পুড়িয়ে দিয়েছে এবং পুড়িয়ে হত্যা করেছে। প্রায় 250-এর মতো মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং প্রায় 1000-এর উপর মানুষ ওই পোড়া দগদগে শরীর নিয়ে এখনো জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। কি অপরাধ এই সমস্ত সাধারণ নিরীহ মানুষ বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, লঞ্চে যাচ্ছে, রিক্সায় যাচ্ছে, ভ্যানে যাচ্ছে বা প্রাইভেট গাড়ি, তাদেরকে এইভাবে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। নির্বাচন ঠেকানোর জন্য শুধু নির্বাচনের দিনেই 26 জন মানুষকে হত্যা করেছে, 582টা স্কুল পুড়িয়ে দিয়েছে, প্রিজাইডিং অফিসার সব প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে। তাদের কাজই ছিল মানুষ পোড়ানো, মানুষ হত্যা করা। মানুষ হত্যা করলেই বোধহয় তাদের আন্দোলন। বাংলা ভাই সৃষ্টি করে পুলিশ পাহারা দিয়ে বাংলা ভাইকে দিয়ে প্রকাশ্য অস্ত্রে এই জঙ্গিদের মদত দিয়েছে। আওয়ামী লীগের নেতাকে মেরে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে রেখেছে। শুধু একটু পিছনের দিকে তাকালেই এদেশের মানুষ দেখতে পারবে যে এই বিএনপি আর জামাত মিলে এদেশের মানুষের উপরে কিভাবে অত্যাচার নির্যাতন করেছে। এরাই জাতির পিতার খুনি, আত্মস্বীকৃত খুনি। ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে তাদেরকে বিচারের হাত থেকে রেহাই দিয়েছে এবং বিদেশি দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছে এবং তারা গর্ব ভরে বলে বেরিয়েছে তারা হত্যা করেছে। এই খুনিদের চাকরি দিয়েছে কে? জিয়াউর রহমান। মানুষ হত্যা করার পর সেই খুনিদের বিচার না করে যারা পুরস্কৃত করে তারাও তো খুনি, তারাও তো খুনি। কাজে এই খুনিদের রাজত্ব কায়েমই করে রেখেছিল এই দেশে। আজকে আওয়ামী লীগ যখন সরকারে আসে দেশের উন্নয়ন হয়, কেন হয়? কারণ আমরা করি আন্তরিকতার সাথে। এই দেশ জাতির পিতা স্বাধীনতা এনে দিয়ে গেছেন, আমাদের একটা রাষ্ট্র দিয়েছেন, আমাদের আত্মপরিচয়ের সুযোগ দিয়েছেন। আমরা এই দেশকে উন্নত করতে চাই, সমৃদ্ধশালী করতে চাই। 75 পর্যন্ত উন্নয়ন হলো, তারপর কেন উন্নয়ন হলো না? উন্নয়নের চাকা কেন থেমে গেল? তার কারণ যারা ক্ষমতায় এসেছে তারা ওই পরাজিত শক্তির দোসর, তাদেরই পদলেহনকারী, যারা এদেশের স্বাধীনতাই বিশ্বাস করেনি। কাজে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হবে, এদেশ মাথা উঁচু করে চলবে, এদেশ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে, এটা তারা কোনোদিনই চায়নি। একটা ব্যর্থ রাষ্ট্র হোক, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। ওই পরাজিত শক্তির সাথেই তাদের ছিল সখ্যতা, যে কারণে এদেশের মানুষের উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ক্ষমতা আসলে উন্নতি হয়। কেন হয়? কারণ আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছে। আওয়ামী লীগ দিনের পর দিন সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে এবং সত্যিকারভাবে এদেশের মানুষের স্বাধীনতা চেয়েছে, মুক্তিযুদ্ধ করে বিজয় এনে দিয়েছে, বিজয়ী জাতি। কাজে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলা, এটাই আওয়ামী লীগের নীতি। সেজন্যই আওয়ামী লীগ আসলে বাংলাদেশের উন্নতি হয় এবং বাংলাদেশের মানুষ সাড়া দেয় আমাদের ডাকে। আমরা জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে আজকে লড়াই করে যাচ্ছি এবং আমরা এদেশে কোনো জঙ্গিবাদ সন্ত্রাস থাকতে দেব না, বা তাদের মদতকারীরাও সাজা পাবে। আমরা ঠিক সেইভাবে এই দেশকে চালাচ্ছি। বাংলাদেশে মানুষ শান্তিতে বসবাস করবে, বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি হবে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা রাজনীতি করি। বঙ্গবন্ধু যে আদর্শ আমাদের দিয়ে গেছেন, যে সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধানের বিধান অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছি। আর আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আমাদের অর্থনৈতিক নীতিমালা আছে, আমাদের ঘোষণাপত্রে আমরা যা ঘোষণা দেই, আমরা নির্বাচনী ইস্তেহারে যে ঘোষণা দিই, আমরা প্রতিবার বাজেটে আসলে সেগুলি দেখে দেখে আমরা কাজ করি এবং পদক্ষেপ নেই, যে কারণে বাংলাদেশের উন্নয়ন এত ত্বরান্বিত হয়।
আজকে বিশ্ব সভায় বাংলাদেশ মর্যাদা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই সেই মর্যাদা পেয়েছে। আজকে আমরা দারিদ্র্য বিমোচন করতে সক্ষম হয়েছি, মানুষের আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। গ্রামে গ্রামে আজকে মানুষের হাতে টাকা পয়সা, মানুষকে একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। গ্রামের অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা 4 গুণ বাজেট বৃদ্ধি করেছি, এমনকি আমরা সকলে বেতন ভাতা পর্যন্ত বাড়িয়েছি। আমরা দেশের মানুষ একটু শান্তিতে থাকবে, উন্নত জীবন পাবে, সেটাই আমরা চাই। কিন্তু বাংলাদেশের মানুষের যখন উন্নতি হয় তখন বোধহয় বিএনপি নেত্রীর মনে খুব ব্যথা লাগে, কারণ সেভাবে তার উন্নতি শুধু তারই হবে, দেশের মানুষের হবে কেন? কারণ জিয়াউর রহমান হত্যার পর আমরা 40 দিন পর্যন্ত টেলিভিশনে আর রেডিওতে শুনেছি জিয়া কিচ্ছু রেখে যায়নি, এখন ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া। আর জিয়াউর রহমানের পুরান প্যান্ট কেটে ওই তারেক জিয়ার কোকরে প্যান্ট বানিয়ে পরানো হতো, এতই দরিদ্র ছিল। আর তাদের কি খাবারও টাকা ছিল না। এই কাহিনী শুনতে শুনতে হঠাৎ বেরোলো সেই যুগে 10 লক্ষ টাকার ব্যাংক অ্যাকাউন্ট। ভাবি সাহেবের উদ্ধার করার জন্য উঠে আসলো এরশাদ, তাড়াতাড়ি বলে দিল সরকারের পক্ষ থেকে ওই টাকা দেওয়া হয়েছে, কিন্তু ওটা আসলে ধরা খেয়ে গিয়েছিল এবং পার্লামেন্ট এটা তোলা হয়েছিল। আপনারা যদি পার্লামেন্ট প্রসিডিংস দেখেন তখন দেখবেন আমাদের সুধাংশু শেখর হালদার সাহেব সেই চেকও দেখিয়েছিল পার্লামেন্টে। ওই ভাঙ্গা সুটকেস ছেঁড়া গেঞ্জির গল্পই শুনতে হয়েছিল যে যা কিচ্ছু রাখে নাই। এখানে একটা প্রশ্ন তো স্বাভাবিকভাবে মনে জাগে যে যাদের কোনো সম্পত্তি ছিল না, ছিল ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি পরে যারা চলতো, তাদের পরনে ওই ফ্রেঞ্চ শিফন আসে কিভাবে? তাদের ঘরে ওই ইটালিয়ান ফার্নিচার, যে ফার্নিচার ইটালির প্রেসিডেন্টের বাড়িতে দেওয়া যায়, সেই ফার্নিচার আসে কিভাবে? তাদের এত 70 কোটি টাকার মালিক হয় কিভাবে? তাদের এত বিলাস বাসন কোত্থেকে আসলো? অবশ্য তার উত্তরে বলতে পারে যে জিয়া যে ভাঙা সুটকেসটা রেখে গিয়েছিল ওটা একটা জাদুর বাক্স হয়ে গেছিল, হাত বুলালেই সব পাওয়া যেত, হাত বাড়ালেই পাওয়া যেত। সেটা যদি বলে তাহলে আর আমার কিছু বলার নাই, কিন্তু এ প্রশ্নটা তো আসে মনে। বাঙালির স্মৃতিশক্তি একটু কম, 6 ঋতুর দেশ তো, 2 মাস পর পর ঋতুও বদলায় আর মনও বদলায়, এই জন্য ভুলে যায়। তাই মাঝে মাঝে একটু স্মরণ করে দিতে হয় যে ওই ভাঙ্গা সুটকেস ছেঁড়া গেঞ্জির থেকে কোথায় কত সম্পদের মালিক হয়েছে তারা। এই সম্পদ কার? বাংলাদেশের জনগণের। মানি লন্ডারিং করে যে টাকা পাচ্ছিল, আমরা যে কিছু টাকা উদ্ধার করে ফেরত আনলাম, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই টাকা আমরা ফেরত আনতে সক্ষম হয়েছিলাম। টাকাগুলি কার? জনগণের সম্পদ, মানুষের সম্পদ। সেটা লুটপাট করেই না এত সম্পদের মালিক আর এত ধন সম্পদ তারা করতে পেরেছে। কাজে আমরা একটা কথাই বিশ্বাস করি যে আমরা স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে। জাতির পিতাকে হত্যা করে, জাতীয় চার নেতাকে হত্যা করে, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করে তারা ভেবেছিল আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলবে। কিন্তু আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের অধিকারের কথা বলার মধ্য দিয়ে এই সংগঠনের জন্ম। এটা কোনো ক্ষমতা দখলকারী উড়ে আসে জুড়ে বসা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে গড়া দল না, আওয়ামী লীগের শিকড় বাংলার প্রথিত। কাজে এই আওয়ামী লীগকে হাজার চেষ্টা করেও কিন্তু কেউ কখনো নিশ্চিহ্ন করতে পারে না, ইনশাল্লাহ আর ভবিষ্যতে পারবে না। আর যে স্বাধীনতা জাতির পিতা এনে দিয়েছেন, যে স্বাধীনতার চেতনাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছিল, স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছিল,
আজকে মানুষ ধীরে ধীরে সেই স্বাধীনতার ইতিহাস জানতে পারছে। সেখানে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী এবং আমাদের এই দেশে যারা সত্যিকার স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাদেরকে আমি অনুরোধ করব যে এই স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, অর্জনের ইতিহাস, বিজয়ের ইতিহাস আমাদের বংশ পরম্পরায় সবাই যেন জানতে পারে, সবাই যেন সেই চেতনায় নিজেকে গড়ে তুলতে পারে, সেইভাবেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আমরা জাতির পিতা এই দেশ দিয়ে গেছেন, বিশ্ব সবাই এই দেশকে আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। আমরা 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিলাম। এরপর আবার 2009 আমরা সরকার গঠন করি 2008 নির্বাচনে বিজয়ী হবার পর। 2014 নির্বাচন বানচাল করবার চেষ্টা করে এবং খালেদা জিয়া নিজে নির্বাচনে আসে নাই। রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিলে সেই ভুলের খেসারত তাদেরকেই দিতে হয়, জনগণ কেন দেবে? কিন্তু মানুষ পুড়িয়ে মেরে তার ভুল সিদ্ধান্ত যেটা, সেটা সে প্রতিশোধ নিতে গেল জনগণের উপর। 2015 জানুয়ারি থেকে মার্চ 92টা দিন এদেশের মানুষকে কিভাবে পুড়িয়ে হত্যা করেছিল। কি সরকার উৎখাত না করে ঘরে ফিরবে না? সরকার উৎখাত করতে পারেনি, জনগণই ঠেকিয়েছিল তাদেরকে। যারাই মানুষকে পোড়াতে যেত জনগণই তাদেরকে ধরতো এবং ভবিষ্যতে জনগণই তাদেরকে ঠেকাবে এবং জনগণকে তাদেরকে প্রতিহত করবে। আমরা সরকার গঠন করার পর যেহেতু সরকারের ধারাবাহিকতা আছে, তাই আমাদের উন্নয়নের কর্মকাণ্ড ধারাবাহিকতা বজায় থেকে আজকে আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট স্বাবলম্বী, অন্যের কাছে হাত পেতে না আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করবার মতো ক্ষমতা আজকে বাংলাদেশ রাখে। অপবাদ দিলেই সেটা মাথা পেতে নেই না, যে কোনো অপবাদ দিলে আমরা সেটা চ্যালেঞ্জ করি এবং সেটা চ্যালেঞ্জ আমরা করে দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ, বাংলাদেশ পারে, কারণ আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। তাই ওই পদ্মা সেতু নিয়ে যখন অপবাদ দিতে চেষ্টা করেছিল, আমরা যখন এটা প্রতিবাদ করে দাঁড়ালাম এবং আজকে নিজেদের অর্থায়নেই আমরা সেই পদ্মা সেতু নির্মাণ করছি। কাজে এই ক্ষমতাটুকু অন্তত বাংলাদেশ আজকে অর্জন করেছে, এটার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেহেতু সরকারের ধারাবাহিকতা ছিল বলেই আমরা এই উন্নয়নগুলি করতে পেরেছি এবং আরো উন্নয়ন আমরা করতে পারবো ভবিষ্যতে। আজকে প্রত্যেকটা সেক্টরে আমরা উন্নয়ন করেছি। এটা স্বাধীন দেশ হিসেবে মর্যাদা নিয়ে চলার মতো একটা অবস্থান আজকে আমাদের আছে। বিশ্ব সভায় আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। যখনই বাংলাদেশের কোনো উন্নয়ন হয়, আমার যেটুকু মনে হয় যে আমার আব্বা নিশ্চয়ই বেহেশতে থেকে দেখবেন। আজকে এটাও মনে হয় যে আমাদের 4 নেতা আমাদের এই স্বাধীনতা যুদ্ধে বিজয় এনে দিয়েছিলেন, তাদের আত্মাও নিশ্চয়ই শান্তি পাবে যে না, যে চেতনা নিয়ে বাংলাদেশ তারা স্বাধীন করেছিলেন, কিন্তু এই মাটিতেই তাদের জীবন দিতে হয়েছে। আজকে সেই চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের গতিধারা আজকে সচল, আজকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই তাদের আত্মাও শান্তি পাবে। আমি এই জন্য আওয়ামী লীগের নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং দেশবাসীকে এইটুকু আহ্বান জানাবো যে দেশে আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছি, তার জন্য আপনারা সকলে মিলে যে সহযোগিতাটা করে যাচ্ছেন, জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী যে ভূমিকা আজকে জনগণ গ্রহণ করছে, আজকে জনগণের মাঝে যে চেতনাটা জেগে উঠেছে, এই চেতনা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এবং আমরা যে পারি তা তো আমরা ক্রিকেট খেলাই দেখালাম, 3 দিনের মধ্যে খতম, মাত্র 3 দিনের মধ্যে গুটায় নিতে হলো সব থেকে মানে 1 নাম্বার ক্রিকেট টেস্ট প্লেয়ারের দেশ হচ্ছে ইংল্যান্ড। তারাও দেখলো যে বাংলাদেশের ওই রয়্যাল বেঙ্গল টাইগাররা কেমন ভাবে হুঙ্কার দিতে পারে আর বিজয় আনতে পারে। কাজে আমরা যে পারি এটাও তার একটা নমুনা। কাজে আজকে যে অর্থনৈতিক অগ্রযাত্রা আমরা শুরু করেছি,
এটা আমাদের অব্যাহত রেখে সেই মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। এটাই আমাদের আজকের দিনে প্রতিজ্ঞা, যে যারা যে নেতৃবৃন্দ রক্ত দিয়ে গেছেন, আমাদের তাদের রক্তের শপথ, যে তাদের সেই রক্ত যারা ঝরিয়েছে তাদের বিচার আমরা বাংলার মাটিতে করেছি। আর তারা যেটা চেয়েছিল যে বাংলাদেশ যেন এগোতে না পারে, আমরা আজকে বাংলাদেশ স্বাধীনতার চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায়, অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের দেশ সারা বিশ্বে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। 2021 সালের মধ্যে বর্ধমানের দেশ, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। ইনশাআল্লাহ আমরা সেই সোনার বাংলাদেশ গড়ে তুলব। আবারও আমি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।